সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীত মৌসুম, এই মৌসুমে আমাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু এবং সকল বয়সের মানুষ। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর এস.এম. নওশের। তো ওনার মাধ্যমে আজকে মৌসুমী উপলক্ষে অর্থাৎ শীত মৌসুমে যে যে রোগগুলি হয়ে থাকে সেই রোগ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব এবং জেনে আমরা যেন রোগ প্রতিরোধ করতে পারি এবং প্রতিকার করতে পারি। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ। তো আমরা সরাসরি আলোচনা চলে আসি। আপনি যদি আমার ভাবনা স্টুডিওর দর্শকদেরকে বলতেন যে শীতে সবচেয়ে বেশি অসুখ বিসুখ হয়, এটা আসলে কি জন্য বা কি ধরনের অসুখগুলি হয়ে থাকে? শীতের অসুখগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা শারীরিক, একটা মানসিক। এখন শারীরিক কি কি অসুবিধা হয়? শারীরিক অসুবিধার মধ্যে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড যেটাকে বলে। তারপর হয় শ্বাসকষ্ট। এর আরেকটু অ্যাডভান্সে যদি যায় সেক্ষেত্রে সেটা নিউমোনিয়া হতে পারে বা ব্রঙ্কাইটিস হতে পারে, শ্বাসতন্ত্রের রোগগুলো হতে পারে। তারপর বিভিন্ন রকম চর্মরোগ দেখা দিতে পারে, খোঁজ, পাঁচরা, দাও, চুলকানি, এই ধরনের চর্মরোগগুলো দেখা দিতে পারে। আরেকটা হয় যেটা বাচ্চাদের হয়, সাধারণত বয়স্কদের অতটা হয় না, সেটা হচ্ছে ইনফ্যান্টাইল ডায়রিয়া। বাচ্চাদের এরকম ডায়রিয়া হতে পারে শীতের মৌসুমে। শীতটা যদি শরীরে বেশি লাগে, বেশি মাত্রা হয়, তাহলে এই ক্ষেত্রে এটা হয় নাকি যে স্বাভাবিক মাত্রা হয়, শীত সহ্য করতে পারতেছে না সেই ক্ষেত্রে হয় কিনা? আসলে বিষয়টা হচ্ছে কি, শীতের সময় আসলে বিশেষ করে শিশু এবং বয়স্কদের এত এমনি একটু ইমিউনিটিটা কম থাকে। ঠান্ডার কারণে দেখা যায় যে তারা ওই যে ভাইরাসটা আমাদের শরীরের ভিতরে যায় সেটা তাদের ইমিউন সিস্টেম সেটা প্রোটেক্ট করতে পারে। তখনই তারা এই যে এই ইয়েতে আক্রান্ত হয়ে যায়, সর্দি কাশি, শ্বাসকষ্ট, এই ধরনের। তো আরেকটা বিষয় এখানে বললেন যে আমি দেখেছি রিসেন্টলি, আমি জনস্বাস্থ্যবিদ একজন, সুতরাং আমার কাছে বিভিন্ন মানুষ আসে ডাইরেক্ট চিকিৎসার বিষয় নেই জানার জন্য। তো একজন লোক সুস্থ সবলই, তো হঠাৎ করে তার শরীর অসুস্থ, সে বলতেছে তার নিউমোনিয়া হয়ে গেছে এবং তাকে ভর্তিও করলো। সে বলতেছে আমি জানি না। এই বিষয়টা যদি ব্যাখ্যা করতে। নিউমোনিয়ার কারণে কিন্তু যে শ্বাসতন্ত্রের রোগ যেটা শীতের কারণে হচ্ছে, কারণ শীতের মধ্যে যেটা হয় আমাদের যে শ্বাস নালী যেটা, শ্বাস নালীটা সেটা ব্রঙ্কোস্পাজম সেটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার কারণে তার এই শ্বাসকষ্টটা দেখা দেয়। আর এর সাথে যদি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেই ক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়া গুলো বা ভাইরাস গুলো যেটা ঢুকতেছে সেটার উপরে সে রেজিস্ট করতে পারতেছে না, ফলে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। না, ওই একটা হিস্ট্রি বলি যে লোকটার কথা আমি বললাম, উনি আবার ডায়াবেটিক আক্রান্ত। ডায়াবেটিস সুবিধা হয় কি, তাদের কিছুটা ইমিউনিটি পাওয়া অন্যান্য কম থাকে। এটা আচ্ছা, একটা বিষয় আমরা অনেক সময় মনে করি যে বয়স্ক মানুষরা, শিশুরা, তারা যদি গোসল করে শীতের মধ্যে, সেই গোসল করার কারণে কি কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা? যে বেশি গোসল করলো বা প্রতিদিন গোসল করলো, তারা করতে চায় না, এই বিষয়টা যদি আপনি বলতেন একটু। শীতে গোসল করবো না, সেই ক্ষেত্রে যদি একটু অনেক বাচ্চারা আসলে শীতের মধ্যে গোসল করতে চায় না। শীতে গোসল করলে অসুস্থতা বাড়বে না, কিন্তু খুব বেশি যদি সে ঠান্ডা পানিতে ব্যবহার করে, তাহলে হাইপোথার্মিয়া যেটা, গোসলের তাপমাত্রা কমে যেতে পারে, কমে গিয়ে তার বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু এমনি যদি সে কুসুম কুসুম পানিতে যদি সে গোসল করে, প্রতিদিন যদি গোসল করে, সেটা তার শরীরের জন্য ভালো হবে। এবং যেহেতু শীতের মধ্যে যে আমরা আগে বলেছিলাম যে চর্মরোগটা হতে পারে, চুলকানি, খোঁজ, পাঁচরা, তাও এগুলা, এই চর্মরোগটা তখন হবে না যদি সে প্রতিদিন গোসল করে, প্রতি পরিষ্কার পরিচ্ছন্ন যদি সে থাকে। তাহলে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো শীতের মৌসুমে যে রোগগুলির কথা আপনি উপস্থাপন করলেন, এই রোগগুলো কি এমনি সেরে যাবে নাকি ডক্টরের শরণাপন্ন হওয়া প্রয়োজন আছে? কিছু রোগ লাগবে কিনা? কিছু কিছু রোগ আছে যেটা আসলে কোনো ওষুধই লাগবে না, সেটা সেলফ লিমিটিং ডিজিজ বলে। যেমন যে ইনফ্লুয়েঞ্জা যেটা, ভাইরাল ইনফ্লুয়েঞ্জা যেটা, সেটা ডিউরেশন হচ্ছে 3 থেকে 5 দিন, এর মধ্যে এটা সেরে যাবে। কিন্তু যেটা কিছু কিছু আছে যেটা ব্যাকটেরিয়াল কারণে যেটা হয়, সেটা যেমন আপনি কিছুক্ষণ আগে বলে নিউমোনিয়া। নিউমোনিয়া এটা যদি তার যদি প্রকট ভাবে ধারণ আসে তার শরীরের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ডাক্তার পরে শরণাপন্ন হতে হবে, তার ডাক্তার পরামর্শ রাখতে পারে। কারো কারো ক্ষেত্রে হাসপাতালে ভর্তিরও দরকার করতে পারে। শীতে কি অনেক মানুষের দেখা যায় বারবার ঠান্ডা লাগছে, শীত বা অন্যান্য সময়, এইটা একটা কি হতে পারে? ভালো হয়ে যাচ্ছে আবার তার ঠান্ডা লাগছে, জিনিসটা বারবার তার শরীরে এটা আসতেছে। এটা আসলে তার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ। এই জন্য তাকে ভিটামিন সি বেশি করে খেতে হবে এবং অন্যান্য যে সমস্ত খাবার যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেমন মধু,
মধু খুব ভালো একটা খাবার, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব বাড়াবে, এবং এটাকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আচ্ছা। সে মধু খেতে পারে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো খেতে পারে, এবং এদের কিছু ভিটামিন ডি এর প্রয়োজন আছে। তো তাকে একটু রোদে যেতে হবে, রোদে যদি যায় তার বডিতে ভিটামিন ডি তৈরি হবে, এটাও তার শরীরের জন্য প্রয়োজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতে অনেক সময় দেখা যায় যে মানুষের, অধিকাংশ মানুষের তো ফেটে যায়, পা, তারপরে মুখ, মানে বেশি করে শুষ্ক থাকার কারণে, এটা কি একটা বিষয়ের জন্য হতে পারে? কিভাবে ভালো রাখা যেতে পারে? এটা আসলে শীতের স্বাভাবিক একটা প্রক্রিয়া। আচ্ছা। এই সময় ড্রাইনেসের কারণে আমাদের ত্বক ফেটে যায়। আচ্ছা হ্যাঁ, এবং আমাদের যেটা করতে হবে, শীতে আমরা অনেকে পানি কম খাই। আচ্ছা হ্যাঁ, আমাদের কিন্তু প্রপার হাইড্রেটেড থাকতে হবে, অর্থাৎ আমাদেরকে বেশি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। অনেকে দেখা যায় যে শীতের মধ্যে দেখা যায় যে বারবার তার প্রস্রাব ধরে, এই জন্য সে পানিটা কম খাচ্ছে, ফলে বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। আর এমনি যে ত্বকের যেটা আপনি বলতে ত্বক শুষ্কতার কারণে যে ত্বক ফেটে যায়, এটা আসলে শীতের সবার ক্ষেত্রে হবে। এক্ষেত্রে আপনার কিছু প্রিকশন নিতে হবে, যেমন ত্বকের ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করবে, অথবা তেল ব্যবহার করতে হবে, যেমন সরিষার তেল। হ্যাঁ, এছাড়া ভেসলিন ব্যবহার করতে পারে। কেউ যদি কারো যদি এরকম পায়ের মানে কি বলে যে কোরালি ফাটা যদি রোগ থাকে বা ইয়ে থাকে, সেক্ষেত্রে সে যেটা করতে পারে, ওই গ্লিসারিন মেখে সে সারা রেখে দিল, সকালবেলা সে ধুয়ে ফেললো, তারপরে ভেসলিন লাগিয়ে সেই জায়গাটা ময়েস্ট রাখবে। আর মেইন কথা হচ্ছে মানে ওই জায়গাটাকে মানে শুষ্কতা রাখে, আর্দ্রতা রাখে, একটু আর্দ্রতা বজায় রাখবে আর কি। আচ্ছা, শীতে যদি লাস্টে যদি আপনি এটা জানাতেন আমাদেরকে, তা শীতে শিশু এবং বয়স্ক স্পেশাল, তার মানে বোঝা যাচ্ছে যে তাদেরকে ঠান্ডা না লাগানো থেকেই বিরত রাখা, একটু তাদেরকে ওয়ার্মস রাখা, এটাই কি আপনি মনে করেন সবচেয়ে বড় একটা বিষয়? জি, আমি মনে করি যে এটা তাদেরকে কিছুটা মানে ওয়ার্ম আপ রাখতে হবে, যেমন এমন কাপড় চাপড় যাতে পরাতে হবে যাতে তার গলাটা, কানটা এবং পা এগুলো যেন ভালো মতো তার ফাঁকা থাকে আর কি। আর এত টাইটও না, মানে এত বেশি অনেকে আছে যে শীতের কারণে বাচ্চাকে একবার প্যাক করে ফেলে, এটা কিন্তু খারাপ। প্যাক করে ফেললে দেখা যাবে যে সে বাচ্চার ভিতরে তার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সে ঘেমে যাচ্ছে, এবং খাবার থেকে তার কিন্তু নিউমোনিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ও আচ্ছা আচ্ছা, তো প্যাক করা যাবে না, কিন্তু তাকে গলাটা, কানটা, যে বিশেষ করে সে যখন বাইরে যাবে বা স্কুলে যাবে বা খেলতে যাবে, ওই সময় এইগুলো যেন ঢাকা রাখতে হবে, আদার সময়টা একটু দেখে রাখা উচিত, কিন্তু এমন ঢাকা দেবেন যে ভিজে যেন না। আর বয়স্কদের ক্ষেত্রে যেটা আমি মনে করি যে কিছু ঘরটাকে উষ্ণ রাখতে হবে। আচ্ছা, যেরকম আগে যেমন আমাদের যে গ্রাম দেশে জিনিসটা ছিল, ওটাকে আইলা বলে। আচ্ছা আচ্ছা, তো ওইটা দিয়ে এখন তারা শহরের বাড়িতে তো আর এগুলোর কোনো সিস্টেম নাই। আমরা যেটা করতে পারি যে রুম হিটার ব্যবহার করতে পারেন, যাতে কিছুটা ঘরের মানে ইয়েটা পরিমণ্ডলটা একটু গরম থাকবে, গরম থাকবে, এটা বয়স্কদের জন্য একটু ভালো হবে আর কি। আর একটা বিষয় হচ্ছে মানে বয়স্ক যারা থাকবে ওনারা সবসময় চেষ্টা করবেন যে মানে ঢেকে রাখতে, নিজেদের শরীরকে আবৃত করে রাখতে। বিশেষ করে ওনারা সবসময় পায়ে বেশি ঠান্ডা লাগে, পায়ে যেন ওনারা মোজা পরে থাকে। অনেকে যে শীতের সময় তাদের উঁচু উঁচু করতে একটু অসুবিধা হয়, বা একটু পানি লাগলেও সমস্যা হবে তাদের, এক্ষেত্রে তারা যেটা করতে পারে যে অনেক ক্ষেত্রে মোজা আছে, যে চামড়ার মোজা আছে, চামড়ার মোজা পরে যদি চায় তাহলে পাটা ইয়া করা লাগবে না, মানে ভিজানো লাগবে না, এটার উপর মাসাজ করে কিন্তু ওইটা নামাজ পড়তে পারে, এটা ইসলামে যায় না। এইভাবে তারা গরম পানি খাবে, কিছুক্ষণ পর পর কুসুম গরম পানি, একটু পর পর ওনারা পান করবেন। এটা হচ্ছে আমাদের সুন্দর একটা, আমরা এই আলোচনার মাঝে অনেক কিছু জানলাম। তো একটা বিষয় আপনি উল্লেখ করলেন, ভিটামিন ডি এর একটা বিষয়। যদিও আমরা সম্মানিত আমার ভাবনা স্টুডিওদের জন্য, স্টুডিওর দর্শকদের জন্য ভিটামিন ডি এর সম্পর্কে আমরা আলাদা একটা এপিসোডই করব। তারপরেও যেহেতু আমাদের সম্মানিত অতিথির ভিটামিন ডি কথাটা উল্লেখ করলে, ভিটামিন ডি এর শর্টেজ এবং শর্টেজের কারণে কি কি সমস্যা এবং কিভাবে পূর্ণ করতে পারি, সামান্য ভাবে যদি একটু আমার ভাবনা ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য একটু বলতেন প্লিজ। ধন্যবাদ। আমি কিন্তু অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম যে শীতের কিন্তু দুই রকম সমস্যা, শারীরিক এবং মানসিক। মানসিক সমস্যাটা কিন্তু আমি বলি নাই, মানসিক যে সমস্যাটা হয় শীতকালীন যেটা মানে উইন্টার ডিপ্রেশন যেটা বলে, সেটা মূল কারণে হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আচ্ছা আচ্ছা, কারণ শীতের মধ্যে সূর্যালোক কম থাকে। সূর্যালোক কমে যাওয়ার কারণে আমাদের বডি যেহেতু সানলাইট এক্সপোজার বেশি পায় না, সে কারণে তার বডিতে ভিটামিন ডিটা তৈরি হচ্ছে না, এবং এটার কারণে কিন্তু তার এক ধরনের মানসিক মানে ডিপ্রেশন বা বিষণ্ণতা, মানে কোনো কিছুতে ভালো না লাগা, উদ্যম না লাগা, এরকম তার ডেভেলপ করে আর কি। এটাকে বলে উইন্টার ডিপ্রেশন। আচ্ছা, তো এই ভিটামিন ডিটা অনেক সময় উইন্টার ছাড়াও হয়ে থাকে, অনেকে যারা পার্মানেন্ট, আমরা তো বোধ মনে হয় 30 থেকে 40 বা 27 থেকে 40 বোধ দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে অনেকেই এটা পুরাটা থাকেই না, মারা যায় কমই থাকে সবসময়। তো যাই হোক, এটা আমরা ঘরোয়া পরিবেশে কোনো খাবারের মাধ্যমে আমরা এটা পূরণ করতে পারি কিনা যদি দর্শকদের একটু জানাতে প্লিজ।
আর খাবারের বিষয়টা হচ্ছে কি আসলে মানে খাবার সবচেয়ে বেস্ট হচ্ছে সি ফুড যেটাকে বলে আর কি। আচ্ছা। সামুদ্রিক যে মাছগুলো এগুলোর ভিতরে ভিটামিন ডি বেশি থাকে, যেমন স্যামন, ম্যাকরেল, টুনা ফিশ এগুলোর ভিতরে। আর ডিমের কুসুম যেটা, আচ্ছা আচ্ছা ডিমের কুসুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। আরেকটা হচ্ছে যে দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে, যেমন চিজ, পনির যেটা, তারপরে মোজারেলা, এই সমস্ত ইয়ার ভিতরেও কিন্তু ভিটামিন ডি থাকে। কিন্তু মানে ভিটামিন ডিটা আসলে খাবার, শুধু খাবার থেকে এটা হবে না, রোদের আলোর এক্সপোজার যেতে হবে। রোদের আলোর এক্সপোজারে গেলে শরীর থেকে যে রোদটা আমাদের শরীরে আসবে, এটার ভিতর থেকে ভিটামিন ডিটা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আজকে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে বর্তমান মৌসুমে উপলক্ষে অর্থাৎ শীত মৌসুমে যে সব রোগগুলি হয়ে থাকে সেই রোগ থেকে আমরা কিভাবে নিজেকে ভালো রাখতে পারি এবং সেই ক্ষেত্রে শিশু এবং বয়স্কদের জন্য কি করণীয় সেটাও আমাদের অতিথি কিন্তু উল্লেখ করেছেন। সেই সাথে ভিটামিন ডি শর্টেজটা এবং আমাদের শীতকালে বেশ বিষয়টাকে দুইভাবে ভাগ করেছে, একটা হলো মেন্টালি আর একটা হলো শারীরিকভাবে। তো যাই হোক, আমরা এই বিষয় থেকে যদি আমরা কোনো উপকৃত হয়ে থাকি, অবশ্যই আমার ভাবনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অতিথি যেভাবে উল্লেখ করেছেন কণ্ঠ করে, যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্নটি করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের আনসার আমাদের অতিথি তুলে ধরার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সম্মানিত দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি শোনার জন্য। এবং আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দিতে।